হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় হিস্ট্রি। থার্ড ইউনিট টেস্টের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাস 6-এর ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। আমরা প্রথম নম্বর কথা হচ্ছে আমরা সাম্রাজ্য বিস্তার ও শাসন এই চ্যাপ্টারের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখন আলোচনা করছি। আর সঙ্গে এই চ্যাপ্টারে কিছু বড় প্রশ্ন আমরা নিলাম। আর আমরা সঙ্গে চ্যাপ্টার 4 অর্থাৎ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ঠিক আছে, এখান থেকে কিছু ছোট প্রশ্ন আমরা এখন আলোচনা করছি। পরপর ভিডিও থাকবে, প্রত্যেকে চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশন অন রেখো। সবার প্রথমের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। উত্তর আমরা কিভাবে লিখব? না, চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোকের আমলে অভাবনীয় উন্নতি করলেও তার মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যে ধ্বংসের দিকে ধাবিত হয়। নেক্সট আমরা লিখব মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। বলে আমরা লিখব মৌর্য সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ ছিল, যথা বিশাল সাম্রাজ্য। বিশাল সাম্রাজ্যের মধ্যে আমরা লিখব চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। একজন শাসকের পক্ষে একটিমাত্র স্থান থেকে এই বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনা করা সম্ভব ছিল না। প্রশাসনিক দুর্বলতা, এখানে লিখব বিশাল সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তির দুর্বলতার কারণে প্রশাসনিক ব্যবস্থারও দুর্বল হয়ে পড়ে। আমলাতান্ত্রিক ব্যবস্থা রাজার অনুগত্যের বাইরে চলে যায়। নেক্সট পয়েন্টে লিখব ব্রাহ্মণদের ভূমিকা। এখানে লিখব অশোক দ্বন্দ্ব সমতা ও ব্যবহার সমতার প্রচলন এবং প্রাণী হত্যা নিষিদ্ধ করে ব্রাহ্মণদের বিরাগভাজন হন। ধর্ম মহামাত্র নিয়োগকে ব্রাহ্মণদের অধিকারের উপর হস্তক্ষেপ বলে মনে করে ব্রাহ্মণরা মৌর্য সাম্রাজ্যের বিরোধিতা করে। নেক্সট পয়েন্টে আমরা লিখব অর্থনৈতিক কারণ। এখানে লিখব বিশাল সাম্রাজ্য পরিচালনা ও বিরাট সামরিক বাহিনীর ব্যয়ভার সাম্রাজ্যের আর্থিক অনটনের কারণ। এছাড়া রাজস্ব ফাঁকির ফলে রাজকোষ ক্রমশ অর্থশূন্য হতে থাকে। নেক্সট পয়েন্টে লিখব দুর্বল উত্তরাধিকারী। এখানে লিখব অশোকের আমলে সাম্রাজ্যের আয়তন বিশাল আকার ধারণ করেছিল, কিন্তু তার উত্তরাধিকারী বৃন্দ ছিলেন অযোগ্য ও দুর্বল, ফলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ দেখা দেয়। নেক্সট লিখব অশোকের দায়িত্ব। এখানে লিখব মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক অনেকটা দায়ী। তার যুদ্ধনীতি ত্যাগ সাম্রাজ্যের ক্ষতি করে। অশোকের ধর্মনীতির কারণে ব্রাহ্মণরা ক্ষিপ্ত হয়েছিল। বৌদ্ধ ধর্মপ্রচার ও স্তূপ, চৈত্য, মঠ প্রভৃতির নির্মাণে প্রচুর অর্থ তিনি খরচ করেন। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি কঠোরতা অবলম্বন করতে পারেননি। হলো পয়েন্টগুলো। নেক্সট আমরা লিখব উপরোক্ত এই কারণগুলি মৌর্য সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল বা ডেকে এনেছিল। হলো নেক্সট পরের প্রশ্ন আমরা নেব সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে লিখব? সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার আমলে গুপ্ত সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করেছিল। রাজ্য বিজেতা, সমরকুশলী, বিদ্যুৎসাহী ও সুদক্ষ শাসক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। নেক্সট রাজ্য জয় পয়েন্টে লিখব সম্রাট সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন, দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেন। তবে তিনি ভারতের রাজ্যগুলি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে গ্রহণ পরিমোক্ষ নীতি অনুসরণ করেন। এছাড়া তিনি অরণ্য সংকুল আটবিক রাজ্য ও 9টি গণরাজ্য জয় করেন। নেক্সট লিখব শাসক হিসাবে কৃতিত্ব। এখানে লিখব সমুদ্রগুপ্ত শাসক হিসাবে অন্যান্য গুণাবলী ও কৃতিত্বের পরিচয় দিয়েছিল বা পাওয়া যায়। জনকল্যাণমুখী শাসন প্রবর্তনের জন্য তিনি অমর হয়ে আছেন। অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। নেক্সট বহুমুখী প্রতিভা। এই পয়েন্টে আমরা লিখব সমুদ্রগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন সুকবি ও সঙ্গীতজ্ঞ। এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ বলে উল্লেখ করা হয়েছে। কোথায়? এলাহাবাদ প্রশস্তিতে। সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত অবস্থায় ছবি তার সঙ্গীত প্রিয়তার পরিচায়ক। হলো
নেক্সট আমরা লিখব বিদ্যুৎসাহিতা। এখানে লিখব সমুদ্রগুপ্ত ছিলেন একজন বিদ্যুৎসাহী শাসক। তার প্রচেষ্টায় সংস্কৃত সাহিত্য চরম উন্নতি লাভ করেছিল। এছাড়া চিকিৎসা বিজ্ঞান, গণিত বিদ্যা, রসায়ন বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্রের ব্যাপক প্রসার ঘটে। নেক্সট লিখব সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এখানে লিখব রাজ্য জয় শেষে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন এলাকার প্রতিষ্ঠা করে পরাক্রমাঙ্ক, সর্বরাজ্যোচ্ছেদা, অপ্রতিরোধ প্রভৃতি উপাধি ধারণ করেন। এগুলি তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিচায়ক। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। নেক্সট লিখব পরম ধর্ম সহিষ্ণুতা। এখানে লিখব পরধর্ম সহিষ্ণুতা। এটা পরধর্ম সহিষ্ণুতা ছিল সমুদ্রগুপ্তের চরিত্রের অন্যতম গুণ। তিনি একজন শিবের উপাসক হয়েও বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্মবিশ্বাসীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন। নেক্সট আমরা লিখব শাসন ব্যবস্থায় প্রতিটি ক্ষেত্রে সমুদ্রগুপ্ত তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এলাহাবাদ প্রশস্তি তার কৃতিত্বের পরিচায়ক হলো, বা এলাহাবাদ প্রশস্তি সেই কৃতিত্বের পরিচায়ক। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে অশোকের ধর্মনীতি। এটা আমরা কি লিখব মৌর্যদের শ্রেষ্ঠ সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে, কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাস ব্যসন ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি, তাই তাকে বলা হতো রাজর্ষি। নেক্সট অশোকের ধর্ম। এখানে লিখব সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। তবে অশোকের ধম্ম নামাঙ্কিত ত্রয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হুবহু মিল নেই। তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ, সংঘ, আর্যসত্য বা অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না, তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। নেক্সট আমরা দেব অশোকের ধর্মের মূলনীতি। লিখব দয়া, দান, সত্যবাদিতা, ভদ্রতা, চারিত্রিক শুদ্ধতা, অহিংসা, গুরুজন, আত্মীয়, পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি পূর্ণ শ্রদ্ধা বা শ্রদ্ধাপূর্ণ আচরণ করা ও রাগ, হিংসা, অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূলনীতি। নেক্সট লিখব অশোকের ধর্মের বৈশিষ্ট্য। এই পয়েন্টে লিখব সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ সরল এবং কতগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ হবে। তার ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না। অশোক ধর্মের নামে কতগুলো নৈতিক অনুশীলনের পরামর্শ দেন। তার ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণীয় ছিল। তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংস নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। এটা কিন্তু সৈন্যবাহিনী হবে, ঠিক আছে, দন্তের শয় ঐকার হবে। নেক্সট আমরা একটু ছোট প্রশ্ন নিচ্ছি। 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝায়? উত্তর লিখব ঋগ্বেদে যেসব যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে বিখ্যাত হচ্ছে 10 রাজার যুদ্ধ। যুদ্ধের দুটি পক্ষ। এখানে লিখব এই যুদ্ধ হয়েছিল ভারত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠীর রাজার মিলিত জোটের। যুদ্ধের কারণ এখানে দেব রাজা সুদাস বিশ্বামিত্রকে প্রধান পুরোহিত পদ থেকে সরিয়ে বশিষ্ঠকে পুরোহিত নিয়োগ করলে যুদ্ধ বাধে। তাছাড়া নদীর জল ও জমি দখলের জন্যও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। যুদ্ধের ফলে আমরা দেব এই যুদ্ধ ভারত গোষ্ঠীর রাজা সুদাস জয়ী হয়েছিলেন। অনেকে বলেন ভরত গোষ্ঠী, এটা ভরত গোষ্ঠীর নাম থেকেই আমাদের দেশের নাম ভারত হয়েছে হলো। তাহলে এটা আমরা এইভাবে লিখব।
নেক্সট পরের প্রশ্ন হচ্ছে পরবর্তী বৈদিক যুগে চতুরাশ্রম বলতে কি বোঝায় বা চতুরাশ্রম টিকা লিখো। এগুলো সব 2-3 নম্বরের প্রশ্নে আসে। উত্তর লিখব। আগেরগুলো কিন্তু 5 নম্বরে আলোচনা করলাম। এখন আগেরটাও আলোচনা যেটা করলাম সেটা আমি 2-3 নম্বরের প্রশ্নে আলোচনা করলাম। 10 রাজার যুদ্ধ 2 নম্বরেও আসে, 3 নম্বরেও আসে। আর এখন যেটা আলোচনা করছি সেটাও কিন্তু চতুরাশ্রম 2-3 নম্বরের প্রশ্ন। ওকে, তা লিখব পরবর্তী বৈদিক যুগের জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে বলা হয় চতুরাশ্রম। চতুরাশ্রম হলে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম এখানে লিখব ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাকেই বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। গার্হস্থ্যাশ্রম কি গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গৃহস্থাশ্রম। বানপ্রস্থাশ্রম এখানের প্রস্থাশ্রম, এটা লিখব সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকেই বলা হতো বানপ্রস্থাশ্রম। আর সন্ন্যাস আশ্রম এটা লিখব শেষ জীবনে ঈশ্বর চিন্তা জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে মেগালিথ কি? প্রাচীন ভারতে কি ধরনের পাথরের সমাধি পাওয়া গেছে? উত্তর লিখব মেগালিথ, পয়েন্ট করে লিখব। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। বিভিন্ন ধরনের পাথরের সমাধি, পয়েন্ট লিখব। প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠী পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি বড় বড় পাথর দিয়ে চিহ্নিত করা হতো। এই সমাধিগুলি নানা রকম দেখতে হতো। কোথাও একটি বড় পাথর আকাশের দিকে মুখ করে পোতা হতো। কোথাও সমাধির চারপাশে অনেকগুলো পাথর বৃত্তাকারে সাজানো হতো। ঠিক আছে, কোথাও অনেকগুলো পাথর একটি বড় পাথর দিয়ে ঢাকা দেওয়া হতো। আবার কোথাও পাহাড় কেটে গুহা বানিয়ে সমাধি বানানো হতো। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো আমি এখন আপাতত দিলাম, এগুলো পড়ো ভালো করে। নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো। ভালো থেকো।